শহর থেকে প্রায় ১০ মাইল দূরে নীলকুঠি বাংলোটা যেন একাই দাঁড়িয়ে আসছে সময়ের সাক্ষী হয়ে। আদিব গাড়ি থেকে নেমে একবার বাড়িটার দিকে তাকালো। দেয়ালের শেওলার লতাপাতাগুলো জানান দিচ্ছে এখানে বহু বছরের মানুষের পা পড়েনি। আদিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিতরে ঢুকলো। সে এখানে শান্তি খুঁজতে এসেছে, কিন্তু সে জানতো না বাড়িটাই তাকে অশান্তির চরম সীমানায় নিয়ে যাবে। প্রথম রাতে আদিব যখন লাইব্রেরিতে বসে কাজ করছিল, হঠাৎ তখন মনে হলো পাশের ঘর থেকে কেউ নুপুরের শব্দে হেঁটে যাচ্ছে। সে ভাবলো হয়তো মনের বল, কিন্তু শব্দটা থামছে না। সে টর্চ নিয়ে পাশের ঘরে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু জানালার পর্দাটা বাতাসে অভাবেই দুলছে। আদিব অস্থির হয়ে ফিরে এলো। তার মনে হলো কেউ একজন অন্ধকারের আড়াল থেকে তাকে তীক্ষ্ণ চোখে দেখতেছে। পরদিন সকালে আদিবের বাড়ির কাজের জন্য রুহি আসে। রুহির বড় বড় চোখ আর শান্ত চাহনি আদিবের একঘেয়ে জীবন একটা পরিবর্তন আনে। তবে রুহি আসার পর থেকে বাড়ির পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠল। রুহি কাজ করতে করতে লক্ষ্য করলো আদিব সবসময় উপরতলা একটা বন্ধ ঘরের দিকে তাকিয়ে থাকে। একদিন সে সাহস করে জিজ্ঞেস করলো, স্যার, ওই ঘরটা সবসময় তালাবদ্ধ থাকে কেন? আদিব স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কিছু জিনিস বন্ধ থাকাই ভালো রুহি। কৌতূহল সবসময় সুখের হয় না। সেদিন রাতে রুহি যখন রান্নাঘরে গুছিয়ে বাড়ি ফিরছিল, সে দেখতে পেল অপরতলা সেই বন্ধ জানালার কাছে একটা ফ্যাকাশে হাতের ছাপ। কেউ যেন ভিতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছে। রুহির বুকটা দগদগ করে উঠল। আদিব কি কাউকে ওই ঘরে বন্দি করে রেখেছে, নাকি আদিব নিজেই কোনো মায়ার জালে বন্দি? দিন যত যাচ্ছে রুহির আদিবের প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করছে। আদিব যতটা গম্ভীর তার চেয়েও বেশি একা। মাঝে মাঝে রাতে আদিব ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, আমি ওকে মারিনি, আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম। একদিন বৃষ্টির রাতে কারেন্ট চলে গেল। রুহি মোমবাতি দিয়ে আদিবের ঘরে গেল। দেখলো আদিব মেঝেতে বসে কাঁপছে। রুহি যখন তার কাঁধে হাত রাখলো, আদিব হঠাৎ তাকে জড়িয়ে ধরলো। তুমি আমাকে ছেড়ে যেও না মায়া, ওরা আমাকে শেষ করে দিবে। রুহি অবাক হয়ে বলে, স্যার, আমি রুহি, মায়াকে। আদিব সংবিত হয়ে ফিরে রুহিকে সরিয়ে দিল। তার চোখে এখন বইয়ের বোতলে তীব্র কুদ। সে রুহিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, কিন্তু সে এক অদ্ভুত মুহূর্তের আলিঙ্গনে রুহি অনুভব করলো। আদিবের শরীর তাপমাত্রা বরফের মতো ঠান্ডা। সে কি মানুষ নাকি অন্য কিছু? আদিবের সেই আচরণের পর রুহি সিদ্ধান্ত নিয়েছিল সে আর বাড়িতে কাজ করতে আসবে না। কিন্তু এক অদৃশ্য টান তাকে বারবারই অভিশাপ নীলকুঠির দিকে টেনে আনে। পরদিন বিকেলে রুহি আবার ফিরে এলো। তবে আজ আদিব বাড়িতে নেই, বিশেষ কাজে শহরে গেছে। এই সুযোগটা রুহি হাতছাড়া করতে চাইল না। সে সোজা চলে গেল উপরতলা সেই বন্ধ ঘরের সামনে। অদ্ভুতভাবে আজ ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আসে। রুহি বয়ে বয়ে ভিতরে পা রাখলো। পুরো ঘরটা ধুলোয় দূষরিত। ঘরের মাঝখানে একটা বড় ক্যানভাস রাখা, যা সাদা কাপড় দিয়ে ঢাকা। রুহির কাপা কাপা হাতে কাপড়টা সরাতে তার চিৎকারে গলার কাছে আটকে গেল। ক্যানভাসে একটা মেয়ের ছবি আঁকা, যার গলায় কালশিটে দাগ। আর সেই মেয়েটা আর কেউ নয়, রুহি নিজেই। কিন্তু ছবির নিচে তারিখ দেওয়া আছে 5 বছর আগের। পেছনে থেকে হঠাৎ আদিবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, বলছিলাম না রুহি, কিছু জিনিস রহস্যই ভালো। রুহি চমকে পেছনে তাকিয়ে দেখে আদিব দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে আজ কোনো দাগ নেই, আছে এক গভীর বিষণ্ণতা। রুহি কাঁপা কাঁপা গলায় বলে, এই ছবিটা কার? এটা দেখতে তো আমার মতো। আর 5 বছর আগে আপনি আমাকে চিনতেন কিভাবে? আদিব দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা তোমার ছবি না রুহি, এটা মায়ের ছবি। আমার স্ত্রী 5 বছর আগে এই ঘরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। লোকে বলে আমি তাকে শ্বাসরুদ্ধ করে মেরেছি, কিন্তু সত্যটা কেউ জানে না। আদিব রুহির খুব কাছাকাছি এসে দাঁড়ালো। রুহি অনুভব করলো আদিবের নিঃশ্বাস কতটা তৃপ্ত। আদিব তখন বলে, রুহি, তুমি যখন এই বাড়িতে প্রথম পা দিলে আমার মনে হয়েছিল মায়া আবার ফিরে এসেছে। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি কথা বলার ভঙ্গি, সবই মায়ের মতো। আমি কি তবে আবার নতুন করে মায়ের প্রেমে পড়েছি নাকি বইয়ের? রুহি কিছু বলতে চাইলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিচতলা বিকট শব্দ, কিছু একটা ভেঙে পড়ার শব্দ হলো। মনে হলো কেউ একজন আর্তনাদ করছে। আদিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলে, ও এসে গেছে রুহি, ও তোমাকে আমার কাছে থাকতে দেবে না। আদিব রুহির হাতটা ধরে দ্রুত নিচে নেমে এলো। বসার ঘরে বিশাল আয়নাটা টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভাঙ্গা কাচের টুকরোগুলো আদিব বা রুহির প্রতিফলন দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি, যে রাজমাখা হাতে রুহির দিকে ইশারা করছে। আদিব রুহিকে নিজের আড়ালে নিয়ে চিৎকার করে বলে, চলে যাও এখান থেকে, ওকে ছেড়ে দাও, ও নির্দোষ। হঠাৎ সব শান্ত হয়ে গেল, কিন্তু রুহি লক্ষ্য করলো আদিবের শার্টের হাতায় টাটকা রক্ত লেগে আছে, অথচ আদিবের কোথাও কোনো ক্ষত নেই।
রুহির মনে এক নতুন সন্দেহের দানা বাঁধল। আদিব কি দ্বিধাছড়ার জীবনযাপন করছে? সে কি নিজেই খুনি, নাকি সে কোনো অশরীর শক্তির হাত থেকে রুহিকে বাঁচাতে চাইছে?